এজাহার নামে আসামি AKMA আউয়াল, সাবেক সংসদ সদস্য, পিরোজপুর ১, পিরোজপুর 17/2/2020 তারিখে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার নামে অর্জিত 5,31 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,08 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) এবং 27(1) ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 5,08 লক্ষ টাকারও বেশি। 5,31 লক্ষ হচ্ছে তথ্য গোপন, আর জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদের পরিমাণ হচ্ছে 5,08 লক্ষ টাকারও বেশি। এজাহার নামীয় আসামি লায়লা পারভীন, স্বামী AKMA আউয়াল, সাবেক সংসদ সদস্য, পিরোজপুর ১ কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে অসাধু উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 90,62 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 90,62,000 বেশি। আসামি এজাহার নামে আসামি লায়লা পারভীন, স্বামী AKMA আউয়াল, সাবেক সংসদ সদস্য, পিরোজপুর ১ কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 90,62,000-ও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মিসেস নাসরিন ইসলাম, পরিচালক, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপ, স্বামী নজরুল ইসলাম মজুমদার, ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 20,26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিচালক, এক্সিম ব্যাংক। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এবং দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের নামে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক অসৎ আচরণ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক জাল জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ভুয়া বাউচার সৃজন এবং তা খাঁটি হিসাবে ব্যবহার করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব ABM মোকাম্মেল হক চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন ব্যাংক সহ আরও 11 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুরূপভাবে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক অসৎ আচরণ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক 2022 ও 2023 সালে 7,85,000টি কম্বলের অতিরিক্ত বিল বাবদ মোট 23,55 লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব ABM মোকাম্মেল হক চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, জনাব রুহুল আমিন, হেড অফ FAD and CFO, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারহানা মোনেম, পরিচালক আব্দুল মোনেম লিমিটেড, জনাব ASM মাইনুদ্দিন মোনেম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম লিমিটেড, জনাব সাব্বির মোহাম্মদ সায়েম, SEBP পদ্মা ব্যাংক লিমিটেড, জনাব চৌধুরী নাফিস শারাফাত, সাবেক চেয়ারম্যান পদ্মা ব্যাংক লিমিটেড, এর বিরুদ্ধে পদ্মা ব্যাংক PLC গুলশান কর্পোরেট শাখা ঢাকা হইতে 5 কোটি টাকা 6 মাস মেয়াদী টাইম লোন গ্রহণ করে পরস্পর যোগ সাজসে প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে ঋণের শর্ত ভঙ্গ করে ঋণের অর্থ ব্যবসা চলতি মূলধনের কাজে না লাগিয়ে অন্য ঋণের দায় পরিশোধ করে পরস্পর লাভবান হওয়ার মানুষে আত্মসাতের চেষ্টা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করা তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আত্মসাতের চেষ্টা, যে উদ্দেশ্যে এই অর্থটা ঋণ নেওয়া হয়েছে সেই কাজে ব্যয় না করে অন্যের দায় পরিশোধ করার মাধ্যমে এই অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। ভিন্ন খাতে আপনি যে পারপাসে ঋণটা ব্যাংক থেকে নিয়েছেন সেই কাজে এটা আপনি এই অর্থ ব্যবহার করেন নাই, আপনি এই ঋণ এখান থেকে সংগ্রহ করে অন্যত্র ব্যবহার করেছেন। এইটা হচ্ছে দণ্ডবিধির 409 ধারার একটি অপরাধ। এখানে চৌধুরী নাফিস শারাফত সহ 4 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। এখানে আত্মসাতের চেষ্টা এর আগে এই ধরনের ঘটনায় যে মামলা দুদক করেছিল পদ্মা সেতুর দুর্নীতির মামলা, সেটি কোনো ফল পায়নি। এই মামলাটার কি অবস্থা হবে আপনাদের? দেখেন, এটাকে এখানে অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধের ফলাফল বিজ্ঞ আদালতে এটা উপস্থাপন করা হবে। বিজ্ঞ আদালত যেভাবে সিদ্ধান্ত প্রদান করবেন এটা বিচারিক আদালতের বিষয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই যে MA আউয়ালের কথা যেটা বললেন, চাষি হলো 2020 সালে মামলা হয়েছে, 5 বছর পরে কেন চাষি? এর কারণটা কি, এত ডিলে কারণ? আপনি জানেন যে আমাদের কিন্তু মামলা রুজুর আগে কিন্তু যখন আমরা দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারা অনুযায়ী অনুসন্ধানকালে যদি প্রমাণিত হয় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন সম্পদ অর্জন করেছেন, তাহলে আমরা দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য আমরা নোটিশ প্রদান করে থাকি এবং এই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির পরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সম্পদ বিবরণী দাখিল করেন এবং সেই দাখিলে করার পরে সম্পদ বিবরণী যাচাই করা হয়। যাচাইকালে আপনার অপরাধের সম্পৃক্ততা পাওয়া গেলে মামলা হয়েছে। অনেকগুলা ধাপ অতিক্রম করে এই কাজগুলো করতে হয়। যে সম্পদ বিবরণী তিনি দাখিল করেছেন সেই সম্পদগুলো যথাযথভাবে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ যাচাই বাছাই করেই এই মামলায় যে অপরাধ সেটা প্রমাণিত হয়, চাষির দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজুকের পূর্বাচলের প্লট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সেই দাখিলকৃত চার্জশিট শুনানির জন্য আজকে অভিযোগপত্র গ্রহণের জন্য আজকে শুনানি ছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে যেহেতু এজাহার নামীয় এবং তদন্ত আগত আসামি অনেকেই পলাতক ছিলেন, সেই কারণে পলাতক আসামিদেরকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে এবং নির্ধারিত তারিখে, এখানে আমার যতদূর মনে আছে, এখানে আগামী 27শে এপ্রিল এই পরোয়ানা তামিলের শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এইখানে CRPC-তে এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 অনুযায়ী বিজ্ঞ আদালত এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। কি প্রক্রিয়ায় তাকে দেশে আনা হবে, যদি তিনি দেশে না আসেন, এখানে কিন্তু
পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এটাই এই ফৌজদারি কার্যবিধির বিধান। এখানে যদি কোনো আসামি, এটা শুধু এই মামলার জন্য নয়, যে কোনো মামলার ক্ষেত্রে যদি চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবে।